আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আমাদের শেষ মুহূর্তের জিএসটি প্রোগ্রামের আজকের পরিবেশ রসায়ন লেকচারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের লেকচারে আমরা মূলত কি পড়ব? আমরা মূলত পড়ব হচ্ছে পরিবেশ রসায়ন, তাই না? ওকে, আমরা পরিবেশ রসায়ন চ্যাপ্টারটা আজকে কভার করার চেষ্টা করব। তো তোমরা যারা যুক্ত হচ্ছ চটপট একটু বাকিদেরকে মেনশন করে দিতে পারো ক্লাসে যুক্ত হওয়ার জন্য। ওকে, ওয়ালাইকুম আসসালাম। শেষ মুহূর্তে জিএসটি প্রোগ্রামের আজকে আমরা পরিবেশ রসায়ন পুরো চ্যাপ্টারটা কভার করব এবং টাইপ ভিত্তিক ভাবে প্রত্যেকটা টপিক পড়ব। প্রত্যেকটা টপিক টাইপ ভিত্তিক ভাবে পড়ার পরে ওই টপিক থেকে আসা বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা শেষ করে ফেলবো। অলরেডি আমাদের গুণগত রসায়ন এবং মৌলের পর্যাবৃত্ত ধর্ম দুটো চ্যাপ্টারই শেষ হয়েছে। আজকের ক্লাসে আমরা পরিবেশ রসায়ন চ্যাপ্টারটা কমপ্লিট করব। ঠিক আছে, ছোট্ট একটা চ্যাপ্টার, অল্প কিছু প্রশ্ন হয়, কিন্তু তারপরেও যে প্রশ্নগুলো হয় এগুলো বেশ কনসেপচুয়াল হয়। খুবই সহজ সহজ প্রশ্ন হয়, আগেই বলছি, কিন্তু খুবই কনসেপচুয়াল প্রশ্ন হয়। সো আজকে আমরা ঠিক এমন ভাবে চ্যাপ্টারটা পড়বো যেন পুরো চ্যাপ্টারটা তুমি বাসায় যখন পড়তে যাবা তখন দেখবা ম্যাক্সিমাম টপিক যেন কভার হয়ে যায়। তোমরা অনেক এক্সট্রা জিনিসপত্র পড়ো, সব জিনিসপত্রগুলো তো আসলে এই চ্যাপ্টারের জন্য প্রয়োজন নাই। ঠিক যেগুলো প্রয়োজন সেগুলোই আমরা আজকের ক্লাসে পড়াবো। তো চলো দেরি না করে আমরা শুরু করে ফেলি। ওকে, তো আমরা এই চ্যাপ্টারকে বেশ কয়েকটা টাইপে আমরা ভাগ করেছি। প্রথমেই একদম বেসিক ইনফোতে চলে যাব আমরা। হ্যাঁ, প্রথমে চলে যাব একদম বেসিক ইনফো। এই বেসিক ইনফো কোথায় লাগবে? এই বেসিক ইনফো কোথায় কোথায় কাজে লাগবে? বেসিক ইনফোটা কাজে লাগবে, এই বেসিক ইনফোটা কোথায় কাজে লাগবে? ইনফোটা কাজে লাগবে হচ্ছে যে কোনো ধরনের ম্যাথ সলভ করতে যে ইভেন সরাসরি এমসিকিউ তে এরকম প্রশ্ন আসবে, এসটিপি তে তাপমাত্রা কত, ঠিক আছে, এসআইটিপি তে তাপমাত্রা কত, এরকম প্রশ্ন ফেস করবা। এসটিপি তে তাপমাত্রা কত, এসআইটিপি তে তাপমাত্রা কত, আরটিপি তে তাপমাত্রা কত। তো এসটিপি বা এনটিপি, এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, একাডেমিকে পড়েছো। হ্যাঁ, নরমাল টেম্পারেচার এবং প্রেসার, এইটা এবং এসটিপি কে আসলে একই ধরা হয় বিভিন্ন রাইটারের বই অনুযায়ী। এরপর স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, এইটা হচ্ছে নতুন, অনেকে হয়তো নাম শোনো নাই, এটা হচ্ছে রুম টেম্পারেচার, হ্যাঁ, এন্ড প্রেসার, রুম টেম্পারেচার এন্ড প্রেসার। ঠিক আছে, কক্ষ তাপমাত্রা বলে তোমরা আসলে যেটাকে জানো। এখন আসো, আমাদের তিনটা ভ্যালু জানতে হবে, কারণ সব থেকে বেশি আমি দেখেছি প্রশ্ন এসেছে এখান থেকে। এখন দেখো তাপমাত্রা, এসটিপি তে তাপমাত্রা কত? 0°C। হ্যাঁ, এটাকে যদি তুমি কেলভিনে নিতে চাও তাহলে 273 কেলভিন, 0°C বা 273 কেলভিন। চাপ কত? 1 অ্যাটমসফিয়ার, প্রমাণ চাপ। হ্যাঁ, অথবা 76 সেন্টিমিটার পারদ-চাপ বলতে পারো তুমি, কোনো সমস্যা নেই। এবার আসো আয়তন, আয়তন হচ্ছে 22.4 লিটার, 22.4 লিটার। ঠিক আছে, 22.4 লিটার। ওকে, 22.4 লিটার। ওকে, ফাইন। এখন আসো এসআইটিপি, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। এইখানে কিন্তু টেম্পারেচার চেঞ্জ হয়ে যাবে। এখানে টেম্পারেচার কত? এখানে টেম্পারেচার হচ্ছে 25°C, বা এটাকে আমরা কি বলতে পারি? 298 কেলভিন, 25°C বা 298 কেলভিন। এখন এসআইটিপি তে চাপে আসো, চাপ হচ্ছে 1 বার বা 100 কিলো প্যাসকেল। এটা একটু মনে রাখতে হবে। আমি পরের পেজেই তোমাদেরকে আয়তন, চাপ এবং তাপমাত্রার এককের কনসেপ্টটা বুঝাবো, এগুলো কিন্তু পিওর বেসিক। এই বেসিক গুলো জানা না থাকলে পুরো কেমিস্ট্রি না, শুধু পরিবেশ রসায়ন না, সব কেমিস্ট্রি বা ফিজিক্স পুরোটাই কঠিন লাগবে। আসো, 1 বার বা 100 কিলো প্যাসকেল, 100 কিলো প্যাসকেল। ওকে, আয়তন কত? 24.789 লিটার, 24.789 লিটার। একবার সমান 100 কিলো প্যাসকেল আর 24.789 লিটার। এবার আসো, এবার যাব আমরা হচ্ছে
আরটিপি তে রুম টেম্পারেচার এন্ড প্রেসার। হ্যাঁ, ওকে, তাহলে রুম টেম্পারেচার কত? 25 ডিগ্রি সেলসিয়াস ধরা হয়। 25 ডিগ্রি সেলসিয়াসকে রুম টেম্পারেচার হিসেবে ধরা হয়। হ্যাঁ, ধরা হয়। আচ্ছা, চাপ কত? 1 অ্যাটমসফিয়ার। আর আয়তন 24.47 লিটার। 24.47 লিটার। ঠিক আছে, 24.47 লিটার। সো এই শকটা একদম টানা মুখস্থ করতে হবে। হ্যাঁ, টিএম টানা মুখস্থ করতে হবে। তা যদি না পারো তাহলে সেহরিতে এই পেজটা প্রিন্ট করবা, প্রিন্ট করে পানির সাথে গুলায় খেয়ে ফেলবা, ব্যাস মুখস্থ হয়ে গেল, তাই না? খুব সহজ। ওকে, পানির সাথে গুলায় খেয়ে ফেলবা। আয়তনের একক এক লাইনে মনে রাখতে হবে। আয়তনের একক 1 মিটার কিউব সমান 10 টু দি পাওয়ার কিউব ডেসিমিটার কিউব সমান 10 টু দি পাওয়ার কিউব লিটার সমান 10 টু দি পাওয়ার 6 মিলিলিটার সমান 10 টু দি পাওয়ার 6 কিউবিক সেন্টিমিটার। এক লাইন মনে রাখবা, আয়তনের সব ইউনিট ভ্যানিশ। ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, সব শেষ। 1 মিটার কিউব সমান 10 টু দি পাওয়ার কিউব ডেসিমিটার কিউব সমান 10 টু দি পাওয়ার কিউব লিটার 10 টু দি পাওয়ার 6 মিলিলিটার 10 টু দি পাওয়ার 6 কিউবিক সেন্টিমিটার। ঠিক আছে, ফাইন। এবার আসো চাপের একক। জাস্ট এগুলো কিন্তু টিএম টানা মুখস্থ করে ফেলতে হবে। 1 অ্যাটমসফিয়ার সমান 73 সেন্টিমিটার পারদ চাপ, তাই না? পারদ চাপ 760 মিলিমিটার পারদ চাপ 0.76 মিটার পারদ চাপ। ফাইন। এবার 10 13 25 প্যাসকেল 101.325 কিলো প্যাসকেল। এটাকে তুমি বলতে পারো নিউটন পার মিটার স্কয়ার, সেম কিন্তু নিউটন পার মিটার স্কয়ার, এটা কিন্তু সেম, এটা কিন্তু সেম। আরো কিছু একক আছে, যেমন আরো কিছু একক আছে যেটা মনে না রাখলেও সমস্যা নাই। 1.013 বার, তারপর আছে হচ্ছে 760 টর, তারপর 15 পিএসআই পার স্কয়ার ইঞ্চ। এই দুইটা যদি তিনটা যদি মনে না রাখো কোনো সমস্যা নাই। এগুলো যদি মনে না রাখো কোনো সমস্যা নেই, মনে না রাখলে কোনো সমস্যা নাই। কি মনে থাকবে? ফাইন। এবার আসো আমরা তাপমাত্রার এককে যাব। তাপমাত্রার এককে তোমরা যা মুখস্থ করেছো ওইটাই। হ্যাঁ, C/5 F - 32/9 K - 273/5। এটা কি ফিজিক্সে পড়েছো না? এসএসসি তে পড়েছো, আবার এইচএসসি তে পড়েছো। কনসেপ্ট কিন্তু সেম, কনসেপ্ট কিন্তু একদম সেম। আশা করছি ব্যাপারটা তোমাদের মনে থাকবে। তাপমাত্রা এইটা দিয়েই, এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট এবং কেলভিন। সো এইটা কিন্তু একদম মুখস্থ রাখতে হবে। এবার এটা যদি মুখস্থ না রাখতে পারো তাহলে পরবর্তী দিন ইফতারিতে এই কাজটা করতে হবে। ইফতারিতে এটা প্রিন্ট করে ওই কাগজটা পানির সাথে গুলিয়ে খেয়ে ফেলতে হবে, দেখবা মুখস্থ হয়ে গেছে খুব সহজে। ওকে, এইবার আসো বিভিন্ন এককে মোলার গ্যাস ধ্রুবক আর এর ভ্যালু। একক এবং তোমার ভ্যালুগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, একক এবং আর এর ভ্যালু কোনটা বেশি ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি, কোনটা বেশি ইম্পর্টেন্ট। এগুলো তোমাদের মুখস্থ আছে। লিটার বায়ু চাপ এককে 0.0821, এইটা মনে না রাখলেও কোনো সমস্যা নাই। এসআই এককটা মনে রাখতে হবে 8.314 মনে রাখতে হবে। ক্যালোরি এককে 987, জাস্ট আমাদের এসআইটার সাথে হ্যাঁ 1 জুল সমান 0.24 ক্যালোরি। এই 0.24 দ্বারা মাল্টিপ্লাই করছে আর এটা পেয়ে গেছে। সিজিএস এককটা মুখস্থ করবা, কারণ জুল থেকে আগে যেতে গেলে 10⁻⁷ দ্বারা গুণ করতে হয়। এখানে যেটা জুল ছিল এটা আলটিমেটলি কিন্তু বেসমেন্ট। এই বেসমেন্টের উপর দাঁড়িয়ে বাকি সবকিছু সলভ করা হয়েছে। সো এইটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, এই বেসমেন্টের উপর দাঁড়িয়ে সবকিছু কিন্তু সলভ করা হয়েছে। কারণ দেখো
জুল থেকে যখন আর্গে যাচ্ছি 10⁻⁷ দ্বারা গুণ, আবার জুল থেকে যখন ক্যালোরিতে যাচ্ছি 1 জুল সমান 0.24 ক্যালোরি, 1 জুল সমান 0.24 ক্যালোরি। সহজ না? অনেক সহজ। ফাইন, এই তো কমেন্ট বক্সে দেখি তোমরা সবাই অ্যাক্টিভ, বাহ। হ্যাঁ, এগুলো আমাদের ম্যাথ করতে কাজে লাগবে, ঠিক আছে? ওকে, এবার আসো তাহলে কিছু এমসিকিউ সলভ করে ফেলি। মোলার গ্যাস ধ্রুবকের সঠিক একক কোনটি? লিটার অ্যাটমসফিয়ার? নো। জুল পার মোল পার কেলভিন? পার তো নেই। ক্যালোরি পার মোল পার? নাই। আর্গ মোল, লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল, এই যে পেয়ে গেছি। সাস্টের কোশ্চেনে কিন্তু 5টা অপশন থাকে। হ্যাঁ, সাস্টের কোশ্চেনে 5টা অপশন থাকে। ওকে, পরের কোশ্চেন, এসটিপিতে 64 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত? 32 গ্রাম অক্সিজেনের আয়তন 22.4 লিটার। তাহলে 64 গ্রাম অক্সিজেনের আয়তন কত হবে? 44.8 লিটার। 44.8 লিটার। গট ইট? 44.8 লিটার। 44.8 লিটার। ভাই একটু সাইড দেন, একটু লিখে নি, একটু লিখে নি। তাহলে লিখে নাও। ফাইন, পরেরটা, 3.2 গ্রাম একটি গ্যাস এত লিটার আয়তন দখল করে, গ্যাসটি কি হতে পারে? এভাবে চিন্তা করো, 32 গ্রামের একটি গ্যাস দখল করে 22.4 লিটার আয়তন। তাইলে অতএব চিন্তা করো, 32 গ্রাম যদি 22.4 লিটার আয়তন দখল করে, তাইলে 3.2 গ্রাম কতটুকু আয়তন দখল করবে? 2.24 লিটার আয়তন দখল করবে। তাইলে 32 হচ্ছে অক্সিজেন। কোশ্চেনটা একটু ঘুরাই দিছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, না? একটু ঘুরাই দিছে কোশ্চেনটা, একটু ঘুরাই দিছে কোশ্চেনটা। ফাইন, আমরা এবার চলে যাব বয়েলের সূত্র এবং বয়েলের সূত্রের গ্রাফে। গ্রাফ থেকে মাঝে মধ্যে প্রশ্ন হয়, গ্রাফ থেকে মাঝে মধ্যে প্রশ্ন হয়। এখান থেকে আসলে বিগত বছরের জিএসটির কোশ্চেন যদি দেখো, খুবই সহজ প্রশ্ন হয়, খুবই সহজ। ম্যাথ দিলে তো খুবই মজা, কনভার্সন তো আমরা পারি। বয়েলের সূত্র, বয়েলের সূত্র মনে রাখবা, জাস্ট পিভি। পিভি কাজ করে আর টি বৈশা থাকে। বয়েল চার্জ চাপের সূত্র একাডেমিকে নিশ্চয়ই তোমরা শিখেছো, পিভি, ভিটি, পিটি, ভিএনডিআর, পিপি। আমরা ওদিকে যাব না। পিভি, বয়েলের সূত্রের জন্য কি মনে রাখবো? পিভি, পি আর ভি কাজ করে, টি বৈশা থাকে। তাইলে এই যে 1/v আর টি হচ্ছে স্থির। তাহলে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ আয়তনের ব্যস্তানুপাতিক। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ আয়তনের ব্যস্তানুপাতিক। দেখো, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ আয়তনের ব্যস্তানুপাতিক, ঠিক আছে? আয়তনের ব্যস্তানুপাতিক। আয়তনের ব্যস্তানুপাতিক। ফাইন, তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন, নির্দিষ্ট ভরে কোনো স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ আয়তনের ব্যস্তানুপাতিক। মনে থাকবে? আশা করছি মনে থাকবে। এবার আসো আমরা এই সূত্র নিয়ে আসলে কয়েকটা গ্রাফ অঙ্কন করতে পারি। একটা হচ্ছে ভি ভার্সেস পি। এই গ্রাফটা কি রকম দেখো, ভি ভার্সেস পি এর গ্রাফ। আমরা যদি সমীকরণে যাই, পি সমান 1/v * k, তাই না? তাহলে এই যে দেখো, সম্পর্ক কি ব্যস্তানুপাতিক না? যদি ভি এর সাথে সম্পর্ক ব্যস্তানুপাতিক হয়, তাইলে আমরা যে গ্রাফটা অঙ্কন করতে যাচ্ছি, এই গ্রাফটা কিরকম হবে? অধিবৃত্তীয় গ্রাফ হবে। তাইলে ব্যাপারটা দেখো, আমরা এক্স অক্ষের দিকে স্বাধীন চলক, ওয়াই অক্ষের দিকে অধীন চলক, এইভাবে সাধারণত স্থাপন করতে হয়। তাহলে পি হচ্ছে স্বাধীন চলক, ভি হচ্ছে অধীন চলক, তাহলে গ্রাফটা হবে অনেকটা এইরকম, অধিবৃত্তীয়। অর্থাৎ আসো, ভি সমান 1/p * k। তাহলে এইটা হচ্ছে আমার ওয়াই, এইটা হচ্ছে এক্স, আর এইটা হচ্ছে এম। ওয়াই = mx। আগে কেন এটা হলো না? কারণ দেখো, ভি এর সাথে সম্পর্ক ব্যস্তানুপাতিক। 1/v কিন্তু একটা রাশি না, এখানে কিন্তু 1/v একটা রাশি বা 1/p একটা রাশি, ঠিক আছে? তুমি এইভাবে চিন্তা করো, 1/p হচ্ছে একটা রাশি। তাহলে 1/p তো একটা মূল, তোমরা ম্যাথে মূলের নাম শুনেছ। তাহলে দেখো, পি ইনভার্স, এখানে ভি, তাহলে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে আমাদের গ্রাফ। উল্টো ভাবে
পি ভি ইনভার্স, আমরা সেম পি ভি ইনভার্স, তাহলে পি সমান 1/v ইনটু কে। তাহলে দেখো আলটিমেট ইস্যুটা কিন্তু সেম, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ঠিক আছে, গ্রাফগুলো কিন্তু পরীক্ষায় আসবে। হ্যাঁ, গ্রাফগুলো পরীক্ষায় আসবে, একটু খেয়াল রাখতে হবে, গ্রাফগুলো পরীক্ষায় আসবে। আরেকটা গ্রাফ হইতে পারে ধরো এরকম, আরেকটা গ্রাফ এরকম হইতে পারে। হ্যাঁ, আরেকটা গ্রাফ এরকম হইতে পারে পিভি ভার্সেস পি। এখন পিভি এর গুণফলটা কি? ধ্রুবক, অলওয়েজ ধ্রুবক। তাহলে এটা পি এর মান যাই পরিবর্তন করো না কেন, পিভি এর মান একই থাকবে। যেখান থেকে আমরা ওই যে অ্যামাগার বক্ররেখার কনসেপ্টটা পেয়েছি, তাই না? যেখান থেকে অ্যামাগার বক্ররেখার কনসেপ্টটা পেয়েছি। অ্যামাগার বক্ররেখার কনসেপ্টটা পেয়েছি। অ্যামাগার বক্ররেখার কনসেপ্টটা পেয়েছি আমরা এখান থেকে। ওকে, আশা করছি টপিকটা তোমরা বুঝতে পেরেছো। তাই না? ওকে ওকে ফাইন। কিন্তু গ্রাফ কিন্তু বেশ ইম্পর্টেন্ট। হ্যাঁ, সরাসরি বলবে এটা কি ধরনের গ্রাফ, এখানে কোনটা স্থির আছে বলো তো? তাপমাত্রা স্থির আছে। তাপমাত্রা যদি স্থির হয়, তাপমাত্রা যদি স্থির হয়, ঠিক আছে, তাপমাত্রা যদি স্থির হয় তাহলে এদেরকে আইসোথার্মাল রেখা বলে। হ্যাঁ, আইসোথার্মাল রেখা বলে। আইসোথার্মাল, হ্যাঁ, আইসোথার্মাল রেখা। ওকে, এখন পরবর্তীটাতে যাব, তাই না? আইসোথার্মাল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আইসোথার্মাল কখন বলা হয়? আইসোথার্মাল কখন বলা হয়? কারণ খেয়াল করে দেখো, আইসোথার্মাল কখন বলি? যখন এই যে টেম্পারেচার স্থির আছে তখন, যখন টেম্পারেচার স্থির আছে তখন, যখন টেম্পারেচার স্থির আছে তখন আমরা এটাকে আইসোথার্মাল বলি। ঠিক আছে, আইসোথার্মাল রেখা বলি টেম্পারেচার যখন স্থির আছে। একইভাবে একইভাবে তুমি চিন্তা করো, যখন চাপ স্থির থাকবে আইসোবারীয়, আয়তন স্থির থাকবে আইসোকোরীয়। সমতাপীয় রেখা দেখলাম, সমচাপীয় রেখা দেখব। ঠিক আছে, ওকে, এবার আসো নিচের সমীকরণ দ্বারা কোন সূত্রকে প্রকাশ করা হয়? বইটা কিন্তু এইরকম লেভেলের কোশ্চেন, খুব কঠিন কোশ্চেন আসছে। দেখি তো তোমরা করতে পারো কিনা। কিছুক্ষণ আগেই তোমাদেরকে দেখাইলাম, এই যে এটা, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এম, ওয়াই ইকুয়াল টু এম এক্স, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। কিন্তু পি আর ভি এর মধ্যে সম্পর্ক কোন সমীকরণে? পিভি, পিভি বয়লের সূত্র। দেখো পিভি বয়লের সূত্র। আবার বুঝাই দেন ভাইয়া, এটা কোনটা আবার বুঝাই দিব? আচ্ছা, আবার বুঝাই দেন এটা। দেখো ভি আর পি এর মধ্যে সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক ভাবে সম্পর্কিত। মনে রাখবা, কোন রেখার গ্রাফ হয় অধিবৃত্তীয়, এই যেরকম ঢেউ খেলানো। সমানুপাতিক ভাবে সম্পর্কিত 1/p না? 1/p এর সাথে সম্পর্ক কি? ভি হচ্ছে একটা জিনিস, 1/p হচ্ছে আরেকটা জিনিস। সমানুপাতিক ভাবে সম্পর্কিত কোনো কিছুর মধ্যে গ্রাফ হয় মূলবিন্দুগামী সরলরেখা। দেখো পি এর সাথে 1/v এর সম্পর্ক কি? সমানুপাতিক। 1/v এর গ্রাফ বলেছে মূলবিন্দুগামী সরলরেখা, কিন্তু পিভি এর সাথে পি এর যখন গ্রাফ, তখন পিভি এর গুণফল তো ধ্রুবক। তো যার সাথেই গ্রাফ অঙ্কন করো, যার সাথেই গ্রাফ অঙ্কন করো, পিভি এর মানে কিন্তু কোনো চেঞ্জ নাই। বুঝছস? আবার বুঝাই দেন, আবার বুঝাই দেন, এবার বুঝছো?
ডি 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 ফাইন, এই তো বুঝছো। আচ্ছা, এবার স্থির তাপমাত্রায় গ্যাসের ক্ষেত্রে P1V1 সমান P2V2 ধ্রুবক, এটা কার সূত্র? দেখো এই ছোট ছোট প্রশ্নই কিন্তু আসে, ছোট ছোট প্রশ্নই কিন্তু আসে। এটা কার সূত্র একটু বলো তো, কার সূত্র? মাত্রই আমরা পড়ে আসলাম তাই না, P1V1 সমান P2V2, কার সূত্র? বয়েলের সূত্র, তাই না? বয়েলের সূত্র। আচ্ছা, আমরা এবার একটু চার্লসের সূত্রের কাছে যাব। হ্যাঁ, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপ এর লেখচিত্র কোন ধরনের? এই যে দেখো, কিছুক্ষণ আগেই লেখটা দেখাইলাম, এই লেখচিত্র কিছুক্ষণ আগেই দেখিয়েছি, বললাম না এখান থেকেই প্রশ্ন হয়। যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যায় না, এইগুলো সলভ করতে আসলে ক্যালকুলেটর লাগেও না তেমন, এই টাইপের কোশ্চেন গুলো বেশি হয়। এই যে অধিবৃত্তীয়, বুঝতে পারছো কেন গ্রাফটা করাইলাম তোমাদেরকে? অধিবৃত্তীয়, ঠিক আছে, অধিবৃত্তীয়। অধিবৃত্তীয়, ওকে ফাইন। বাস্তব গ্যাস বয়েলের সূত্র মেনে চলে। হ্যাঁ, বাস্তব গ্যাস বয়েলের সূত্র মেনে চলে কখন? বাস্তব গ্যাস বয়েলের সূত্র মেনে চলে কখন? উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপে, মনে রাখবা, উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপে কখন মেনে চলে? মনে রাখবা, উচ্চ তাপমাত্রা, মেডিকেলে এসেছে কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপে তোমরা একটা জিনিস মনে রাখবা, তোমাদের ফিজিক্সের প্রথম পত্রের 10ম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, ওই চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটার সাথে কিন্তু অনেকটা সিমিলার। হ্যাঁ, অনেকটা সিমিলার। তো এই চ্যাপ্টারটা যদি ভালো মতো পড়ো, দেখবা ওই চ্যাপ্টারটাও তোমার কভার হয়ে যাচ্ছে, দেখবা ওই চ্যাপ্টারটাও তোমার কভার হয়ে যাচ্ছে। এবার হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্র এবং চার্লসের সূত্রের গ্রাফও আমরা পড়বো। চার্লসের সূত্র এবং চার্লসের সূত্রের গ্রাফও আমরা দেখব, ঠিক আছে? আসলে চার্লসের সূত্র এবং চার্লসের সূত্রের গ্রাফ একটু পরে দেখছি আমি। আচ্ছা, চার্লসের সূত্র হচ্ছে ভি সমানুপাতিক টি, যখন পি স্থির থাকে, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তাপমাত্রা সমানুপাতিক। তাহলে দেখো ভি সমান কে টি, অনলাইনে কি লিখতে পারি? ভি ডিভাইড বাই টি সমান কে, আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? V1 ডিভাইড বাই T1 সমান V2 ডিভাইড বাই T2, V3 ডিভাইড বাই T3। এখান থেকে আমরা একটা কনসেপ্ট শিখব, পরম শূন্য তাপমাত্রার কনসেপ্ট। আমরা শিখবো হচ্ছে পরম শূন্য তাপমাত্রার কনসেপ্ট। দেখো পরম শূন্য তাপমাত্রার কনসেপ্টটা কই থেকে এসেছে? VT ভার্সেস T এর গ্রাফ। যেমন এরকম একটা সমীকরণ তোমরা নিশ্চয়ই জানো, সমীকরণ নিশ্চয়ই তোমরা জানো, VT is equal to V0 1 প্লাস T ডিভাইড বাই 273। এটা হচ্ছে চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত, চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত। এখন আসো টেম্পারেচার, তাই না? এখানে যদি গ্রাফ অঙ্কন করি তাহলে মূল বিন্দু থেকে কি হয়, মানে এইটা যদি আমরা অ্যানালাইসিস করি একটু দেখো, এইটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর স্থাপন করছি আমরা, আর এইটা হচ্ছে এক্স অক্ষ বরাবর স্থাপন করছি টি। এখন জিনিসটাকে তুমি এভাবে চিন্তা করতে পারো, জাস্ট এভাবে চিন্তা করতে পারো। এই সমীকরণটাকে একটু রিসাইজ করো, এই সমীকরণটাকে একটু রিসাইজ করো। ধর এরকম হলো, ভিটি সমান ভি নট প্লাস ভি নট ডিভাইড বাই 273 ইন্টু টি। এভাবে যদি তুমি চিন্তা করো তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় দেখো, এটা কোন অক্ষ বরাবর? ভিটি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, হ্যাঁ, আবার টি হচ্ছে এক্স অক্ষ বরাবর, তাই না? আর এইটুকু যদি আমরা এম চিন্তা করি, এইটুকুকে যদি আমরা এম চিন্তা করি, তাহলে এইটুকু যদি সি চিন্তা করি, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি হয়ে গেল না? দেখো এটা কি মূল বিন্দু থেকে একটু উপরের মূল বিন্দু আমি সরলরেখা কিন্তু ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, আর ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি কি হয়? মূল বিন্দু থেকে কিছুটা উপরে প্লাস সি পোরশন উপরে, ধ্রুবক পোরশন উপরে, ওটা নিচে। ওই চ্যাপ্টার ক্লাস হয়ে গেছে ভাইয়া, ফাইন, এই তো তাহলে তো হয়ে গেছে। এই চ্যাপ্টারটা তোমাদের কাছে একদম পানি পানি। তাহলে জিনিসটা অনেকটা এরকম আসে, দেখো এই যে এই রকম আসে। এখন কথা হচ্ছে
তাহলে এই গ্রাফটা নিশ্চয়ই একটা এক্সটেন্ডেড ভার্সন, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, দেখো এইটুকু হচ্ছে এক্সটেন্ডেড, এক্সটেন্ডেড, তাই না? তখন কি হয়ে যায়, এই যে পয়েন্টটা, একটা পয়েন্ট পাই, এই পয়েন্টটা এটা হচ্ছে 0°C, এটা ধরো 100°C, এটা 200°C, এই পয়েন্টটা হয় -273°C, বা যেটাকে আমরা যদি কেলভিনে নিয়ে যাই তাহলে পাবো হচ্ছে ওবাইদুল কাদের, এটা পাবো হচ্ছে ওবাইদুল কাদের, -273°C মানে হচ্ছে ওবাইদুল কাদের। বুঝতে পারছো? ওবাইদুল কাদের। তো এই যে ওবাইদুল কাদের, এটাকে কি বলা হয়, পরম শূন্য তাপমাত্রা, এটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা, যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে 0 হয়ে যায়। কারণ দেখো এই বরাবর কি 0 না, আয়তন 0, আয়তন উপরের দিকে বাড়তেছে, এই বরাবর আয়তনটা 0, তাহলে যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে 0 হয়ে যায় সেই তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে 0 হয়ে যায় সেই তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। কি মনে থাকবে? যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে 0 হয়ে যায় সেই তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। ওকে, যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে 0 হয়ে যায় সেই তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। রিয়াজুল কি হয়েছে ভাইয়া, তুমি আমার আইডিতে নক দিও তো, আমি রাত্রে চেক করব, তুমি আমার আইডিতে সরাসরি নক দিও। ওকে, এবার আসো আমরা গ্রাফ, চার্লসের সূত্রে গ্রাফে যাব, ভিটি ভার্সেস ভি, ভিটি ভার্সেস ভি, তার মানে কি ভি ডিভাইড বাই টি ভার্সেস ভি। এবার তুমি চিন্তা করো, ভি ডিভাইড বাই টি সমান কি, কে না? আর কে এর মানে কি, কে মানে হচ্ছে ধ্রুবক, কে মানে কি, কে মানে হচ্ছে ধ্রুবক, কে মানে কি, কে মানে হচ্ছে ধ্রুবক, ভি ডিভাইড বাই টি সমান কে বা ধ্রুবক। তাহলে ভি ডিভাইড বাই টি এর সাথে তুমি যেই গ্রাফই অঙ্কন করো না কেন, ভি ডিভাইড বাই টি এর সাথে তুমি যেই গ্রাফই অঙ্কন করো না কেন, ভি ডিভাইড বাই টি এর সাথে তুমি যেই গ্রাফই অঙ্কন করো না কেন, এটা হচ্ছে ধ্রুবক। ভি ডিভাইড বাই টি এর সাথে তুমি যেই গ্রাফই অঙ্কন করো না কেন এটা হচ্ছে ধ্রুবক। কি মনে থাকবে? ভি ডিভাইড বাই টি এর সাথে তুমি যেই গ্রাফই অঙ্কন করো না কেন, তাহলে ভি এর গ্রাফ অঙ্কন করছো, তাহলে এর ভ্যালুর কিন্তু কোনো পরিবর্তন হবে না, দ্যাটস ইট। লগ ভি মাইনাস লগ টি, এইটার গ্রাফ মানে লগ ভি মাইনাস না, অ্যাকচুয়ালি দুঃখিত, লগ ভি লগ টি, তুমি এভাবে চিন্তা করো, ঠিক আছে? ভি ভার্সেস টি এর গ্রাফ অঙ্কন করেছো না, তাহলে দেখো ভি বাই টি সমান হচ্ছে কে, তাই না? ভি বাই টি সমান হচ্ছে কে। এবার এবার তুমি চিন্তা করো, এবার তুমি চিন্তা করো লগ ভি মাইনাস লগ টি, হ্যাঁ এভাবে লগ ভি মাইনাস লগ টি সমান লগ কে। এবার লগ ভি সমান লগ টি প্লাস লগ কে, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, y ইজ ইকাল টু, দেখো তো আমরা যদি এটাকে চিন্তা করি, y ইজ ইকাল টু mx প্লাস সি, ঠিক আছে? y ইজ ইকাল টু mx প্লাস সি, কারণ দেখো লগ টি হচ্ছে এই বরাবর আর এটা হচ্ছে লগ ভি, তাহলে mx প্লাস সি হইলে একটু মূলবিন্দু থেকে একটু উপরের দিকে, মূলবিন্দু থেকে একটু উপরের দিকে, এই যে এইরকম একটা রেখা পাবো আমরা, দ্যাটস ইট। বুঝতে পারছো? মূলবিন্দু থেকে একটু উপরের দিকে এরকম একটা রেখা পাবো, বেশ সহজ তাই না? অনেক সহজ। ওকে, আশা করছি ব্যাপারটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ফাইন, এবার আমরা এমসিকিউ তে চলে যাব। পরম শূন্য তাপমাত্রায়
গ্যাসের আয়তন শূন্য হয়, গ্যাসের আয়তন হ্রাস পায়, গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়। 13-14 এসেছে, গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায় পরমাণু তাপমাত্রায়। এক্সাম তো আছেই। তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়। আর এক্সাম আছে, দেখো, হ্যাঁ এক্সাম আছে সাইটে, একটু চেক করে দেখো। ওকে, পরের কোশ্চেন। চাপ স্থির রেখে একটি গ্যাসের আয়তন তাপমাত্রা অর্ধেক করা হলো, আয়তন কত? তাহলে আয়তন দেখো দেওয়া আছে। এখন তাপমাত্রা অর্ধেক করা হলো, ভি সমানুপাতিক টি না? তাইলে ভি যদি অর্ধেক করা হয়, সরি টি যদি অর্ধেক করা হয়, টি যদি হাফ করা হয়, এটাও হাফ হয়ে যাবে। খুবই সহজ কথা, ম্যাথ করার দরকার নেই তো, তোমরা ম্যাথ দেখে আগে ম্যাথ করা শুরু করে ফেলো। আগে মাথার মধ্যে ঢুকাইতে হবে সম্পর্কটা কি, সম্পর্কটা কি। সম্পর্কটা জানা থাকলে তো ম্যাথ তোমার কাছে অনেক সহজ। সম্পর্কটা জানা থাকলে ম্যাথ তোমার কাছে অনেক সহজ, সম্পর্কটা জানা থাকলে। তাহলে দেখো, পরিবর্তিত অবস্থায় উহার আয়তন কত হবে? পরিবর্তিত অবস্থায় উহার আয়তন কত হবে? ওকে, পরিবর্তিত অবস্থায় উহার আয়তন কত হবে? ওকে, জাস্ট 1000 অর্ধেক হয়ে যাবে 500 মিটার কিউব, 500 কিউবিক সেন্টিমিটার, 500 কিউবিক সেন্টিমিটার। দেখো তাপমাত্রা অর্ধেক করা হলো, পরিবর্তিত অবস্থার উহার আয়তন কত হবে? তুমি ম্যাথ সলভ করে দেখো, সেম অ্যান্সার পাবা। ম্যাথ সলভ করে দেখো, সেম অ্যান্সার পাবা। আমরা এবার চলে যাব গেলুসাকের চাপের সূত্রতে। হ্যাঁ, গেলুসাকের চাপের সূত্রতে যাব। তো চলো আমরা কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়ে নেই। গেলুসাকের চাপের সূত্র, পি সমানুপাতিক টি, যেখানে ভি স্থির, যেখানে ভি স্থির, পি সমানুপাতিক টি যেখানে ভি স্থির, পি সমানুপাতিক টি যেখানে ভি স্থির। তাহলে দেখো পি সমান কেটি, তাহলে পি ডিভাইড বাই টি সমান কে। আমরা বলতে পারি P1 ডিভাইড বাই T1 সমান P2 ডিভাইড বাই T2 সমান কে। তাহলে এইটা দিয়ে আমাদের বিভিন্ন ম্যাথ করতে হবে, তাই না? এবার চলো আমরা গ্রাফ অঙ্কন করি, গ্রাফ অঙ্কন করি। ধরো এইরকম P ভার্সেস T, এটা যদি হয় তাহলে সম্পর্কটা কি? P সমান KT, y is equal to mx, মূলবিন্দুগামী সরলরেখা। যদি এমন হয়, আমরা গ্রাফ অঙ্কন করছি কার কার মধ্যে? আমরা যদি অঙ্কন করি এরকম P ডিভাইড বাই T ভার্সেস P এর মধ্যে, তাহলে P ডিভাইড বাই T সমান কি? কে। যাকেই নাও না কেন ধ্রুবক, যাকেই নাও না কেন ধ্রুবক, যাকেই নিয়ে আসো না কেন ধ্রুবক। আশা করছি গ্রাফগুলো তোমরা এখন বুঝতে পারছো, কারণ একটা ধ্রুবক রাশির সাথে তুমি যাকেই নিয়ে আসো না কেন সেটা ধ্রুবক। একটা ধ্রুবক রাশির সাথে তুমি যাকেই নিয়ে আসো না কেন সেটা ধ্রুবক। একটা ধ্রুবক রাশির সাথে তুমি যাকেই নিয়ে আসো না কেন সেটা একটা ধ্রুবক। একটা ধ্রুবক রাশির সাথে তুমি যাকেই নিয়ে আসো না কেন সেইটা হচ্ছে একটা ধ্রুবক। কি মনে থাকবে? ফাইন, একটা ধ্রুবক রাশির সাথে তুমি যাকেই নিয়ে আসো না কেন সেটা হচ্ছে একটা ধ্রুবক। হ্যাঁ, একটা ধ্রুবক রাশির সাথে তুমি যাকেই নিয়ে আসো সেটা হচ্ছে একটা ধ্রুবক। ফাইন, এবার আমরা যাব আদর্শ গ্যাস বাস্তব গ্যাসে। হ্যাঁ, আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস। ওকে, আমরা ডিরেক্ট একবারে পার্থক্যের মধ্যে চলে যাই, তাইলে আমাদের জন্য কনসেপ্টটা ক্লিয়ার করা সহজ হবে। ধরো এই পাশে রাখলাম আমরা আদর্শ গ্যাস, আদর্শ গ্যাস, আর এই পাশে রাখলাম হচ্ছে বাস্তব গ্যাস।
আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস। এখন চিন্তা করো আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসকে নিয়ে কথা হচ্ছে, আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসকে নিয়ে কথা হচ্ছে। ওকে, আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসকে নিয়ে কথা হচ্ছে। এখন কি হবে? এখন আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসকে নিয়ে যদি কথা হয়, তুমি চিন্তা করো, প্রথমে ডেফিনেশন, সকল গ্যাস সূত্র মেনে চলে, মেনে চলে, সকল গ্যাস সূত্র মেনে চলে, মেনে চলে না, মেনে চলে, গ্যাস সূত্র মেনে চলে আর মেনে চলে না। হ্যাঁ, এবার এদের সমীকরণ হচ্ছে পিভি ইজ ইকাল টু এনআরটি, আর এখানে সমীকরণ পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইড বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইজ ইকাল টু এনআরটি, পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইড ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইজ ইকাল টু এনআরটি। ঠিক আছে, ভি মাইনাস এন বি ইজ ইকাল টু এনআরটি। এরপর 3, হ্যাঁ 3 হচ্ছে সংকোচনশীল গুণাঙ্কের মান 1, সংকোচনশীল গুণাঙ্কের ভ্যালু ইজ নট ইকুয়াল 1। এরপর সংঘর্ষগুলো স্থিতিস্থাপক, আর এখানে হচ্ছে স্থিতিস্থাপক নয়, সংঘর্ষগুলো স্থিতিস্থাপক, সংঘর্ষগুলো স্থিতিস্থাপক নয়। ঠিক আছে, ওকে। এবার অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ কাজ করে না, কোনো আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে না, কাজ করে। আলটিমেটলি এটাই যে বাস্তবে কিন্তু কোনো আদর্শ গ্যাস নাই। আদর্শ গ্যাস মানে হচ্ছে সকল তাপমাত্রা এবং চাপে বল চাল চাপের সূত্র অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে, তাদেরকে আমরা আদর্শ গ্যাস বলি। আর যারা মেনে চলে না তাদেরকে আমরা বাস্তব গ্যাস বলি। ঠিক আছে, তাদেরকে আমরা বাস্তব গ্যাস বলি। ঠিক আছে, ওকে। আরো হতে পারে অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভর করে না, অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভর করে, তারপর এটার অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার উপর নির্ভর করে, ওটার তাপমাত্রার উপর নির্ভর করে না। আরো 2-3টা হইতে পারে। হ্যাঁ, তারপর পাত্রের মোট আয়তনের তুলনায় গ্যাস আয়তনের আয়তন অত্যন্ত নগণ্য হয় এখানে, আর এখানে নগণ্য হয় না। আরো 3টা কিন্তু বইলা দিলাম, টোটাল কয়টা হলো? 8টা হয়ে গেল। দেখো, অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভর করে না, এটার করে। অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার উপর নির্ভর করে, তাপমাত্রার উপর নির্ভর করে না। এখানে হচ্ছে পাত্রের মোট আয়তনের তুলনায় গ্যাস অণুসমূহের আয়তন অত্যন্ত নগণ্য, আর এই পাশে নগণ্য নয়। ওকে, নগণ্য এবং নগণ্য নয়, এগুলো একটু মুখস্থ রাখতে হবে তোমাদের। হ্যাঁ, সংকোচনশীলতা গুণাঙ্ক বা পেষণ গুণাঙ্ক জাস্ট মাথায় রাখবে। হ্যাঁ, যে এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে বাস্তব গ্যাসের আয়তন গ্যাসের আয়তন ডিভাইডেড বাই আদর্শ গ্যাসের আয়তন। বাস্তব গ্যাসের আয়তন ডিভাইডেড বাই আদর্শ গ্যাসের আয়তন, বাস্তব গ্যাসের আয়তন ডিভাইড বাই আদর্শ গ্যাসের আয়তন। কি মনে থাকবে, তাই না? বাস্তব গ্যাসের আয়তন ডিভাইড বাই আদর্শ গ্যাসের আয়তন, বাস্তব গ্যাসের আয়তন ডিভাইড বাই আদর্শ গ্যাসের আয়তন।
এটাকে বলা হয় সংকোচনশীলতা গুণাঙ্ক, ঠিক আছে, সংকোচনশীলতা গুণাঙ্ক ভি আর ডিভাইড বাই ভি আই। হ্যাঁ, ভি আর রিয়েল গ্যাস ডিভাইড বাই ভি আই, ভি আর ডিভাইড বাই ভি আই। এবং আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই ভ্যালুটা কত হয়, z ইজ ইকুয়াল টু 1 হয়। বাস্তব গ্যাসের ক্ষেত্রে z ইজ নট ইকুয়াল 1, মানে এটা হইতে পারে ধরো একের থেকে ছোট, হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু জিরো বা নেগেটিভ নয়, হ্যাঁ, মানে নেগেটিভ না, সেটা কিন্তু নেগেটিভ না। ফাইন, এবার আসো বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি এমাগার বক্ররেখা। এইটা হচ্ছে আমাদের সেই এমাগার বক্ররেখা যেখানে পিভি ভার্সেস পি এর গ্রাফ কিন্তু অঙ্কন করা হয়েছে। দেখো পিভি ভার্সেস পি এর গ্রাফ অঙ্কন করা হয়েছে। তাহলে দেখো এই যে রেখাটা পাচ্ছ, এটা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য, যেখানে পিভি সমান কনস্ট্যান্ট, বয়েলের সূত্রে বলা আছে, পিভি সমান কনস্ট্যান্ট বয়েলের সূত্রে বলা আছে। কিন্তু বাস্তব গ্যাসে এসে দেখতে পেলাম যে আমার অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়ার ক্ষেত্রে গ্রাফগুলো ডিফারেন্ট হয়ে যায়, বক্ররেখা তৈরি হয়। এটাকে এমাগার বক্ররেখা বলা হয়। এই কনসেপ্টটা কোথা থেকে এসেছে তোমরা কিন্তু পড়েছো, এসেছে হচ্ছে এই যে ভ্যান ডার ওয়ালস সমীকরণে, হ্যাঁ, সংশোধন ত্রুটি এবং সমীকরণ। হ্যাঁ, এইটা ধরো চাপ সংশোধন হয়ে কি হয়, মূলত শোধন হয়ে হয় পি এর জায়গায় পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইড বাই ভি স্কোয়ার, এটা হয় চাপ সংশোধন। এবং আয়তন সংশোধনটা কি, ভি মাইনাস এনবি, তো আলটিমেটলি সমীকরণটা কি, পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইড বাই ভি স্কোয়ার, ভি মাইনাস এনবি ইজ ইকুয়াল টু এনআরটি। এবং এটাই হচ্ছে বাস্তব গ্যাসের সমীকরণ, এটাই হচ্ছে বাস্তব গ্যাসের সমীকরণ, ঠিক আছে। আয়তন সংশোধন, ফাইন। এখন তোমরা তো বুঝলা যে সংশোধনকৃত ত্রুটি চাপ সংশোধন ছিল, তার কি চাপ ত্রুটি ছিল, আয়তন সংশোধন তার মানে কি আয়তন ত্রুটি ছিল, না হলে এই সংশোধন কোত্থেকে আসছে, ফাইন। এখন ভ্যান ডার ওয়ালস সমীকরণের উপরে 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণটা লিখো। এটা জাস্ট একটা আইকিউ টাইপের কোশ্চেন। আমরা জানি পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইড বাই ভি স্কোয়ার, আয়তন হচ্ছে ভি মাইনাস এন বি ইজ ইকাল টু এন আর টি, তাই না। এখন তুমি বুঝো n ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইড বাই এম। তাহলে 11 ডিভাইড বাই 44 সমান 1 ডিভাইড বাই 4, তার মানে 0.25 মোল। তাহলে যেখানে যেখানে n আছে সেখানে 0.25 হবে। তাহলে এরকম p প্লাস n স্কোয়ার এ মানে কত বলো তো, p প্লাস n স্কোয়ার এ, তার মানে কি 1 ডিভাইড বাই 4 ও তুমি এন্ট্রি করতে পারো। 1 ডিভাইড বাই 4 মানে 1 ডিভাইড বাই 16, তাহলে a ডিভাইড বাই 16 v স্কয়ার, তাই না, এরকমই তো হওয়ার কথা। n স্কয়ার
তাহলে 1/4 হোল স্কয়ার। ওকে, a/16 v², এমন হওয়ার কথা না? হ্যাঁ, আচ্ছা, v মাইনাস এন বি, v মাইনাস 1/4 b ইজ ইকাল টু 1/4 আর বি। এই তো উত্তর। এটা কিন্তু এমসিকিউ তে আসতে পারে, এটা কিন্তু শুধু মানে রিটেন টাইপের কোশ্চেন চিন্তা করো না, এমসিকিউ তে আসতে পারে। আমি জাস্ট তোমাদের একটা কেস শিখাইলাম কিভাবে এটা সলভ করতে হয়। আমি একটা কেস তোমাদেরকে স্টাডি করতে হেল্প করলাম, কেস স্টাডি করতে হেল্প করলাম। আদর্শ গ্যাস আচরণ থেকে বিচ্যুতির সঠিক ক্রম নিচের কোনটি? ওই যে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপ তো তোমরা পড়েছো, তাই না? ওকে, তো আলটিমেট কনসেপ্ট আসলে কি? বিচ্যুতি হয় উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে, কিন্তু কনসেপ্ট আছে এখানে। বিচ্যুতির জন্য তোমরা মাথায় রাখবা যে পোলারিটি যত বাড়ে, পোলারিটির সাথে বিচ্যুতি হচ্ছে সমানুপাতিক। হ্যাঁ, আর আর হচ্ছে আরেকটা জিনিস চিন্তা করো, সেটা হচ্ছে আরেকটা জিনিস চিন্তা করো, সেটা হচ্ছে আণবিক ভর। আণবিক ভর যত বাড়ে বিচ্যুতি তত বাড়ে। হ্যাঁ, আণবিক ভর যত বাড়ে বিচ্যুতি তত বাড়ে। তাহলে হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন হচ্ছে 2, নাইট্রোজেন 28, 44, আর এটা তো পোলার যৌগ। ফাইন, তাহলে এ হচ্ছে অ্যান্সার। সিকোয়েন্সে গেছে হাইড্রোজেন, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড। নো, এটা তো পোলার যৌগ, পোলার যৌগ, পোলার যৌগ হবে না। পোলার যৌগ, পোলারিটি যত বাড়ে, পোলারিটির কনসেপ্ট তোমরা নিশ্চয়ই মোলের পর্যাবৃত্ত ধর্মে শিখেছো। হ্যাঁ, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে 1.7 এর মধ্যে হলে তাকে আমরা পোলার যৌগ বলি, তাই না? তাকে আমরা পোলার যৌগ বলি। তো পোলারিটি বাড়লে বিচ্যুতি বাড়ে, পোলারিটি বাড়লে বিচ্যুতি বাড়ে। ওকে, পরের কোশ্চেন গুলোতে যায়। কোন শর্তে একটি বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? অনেকগুলো জায়গাতে প্রশ্ন এসেছে। হ্যাঁ, ওকে, বলেছিলাম এটা তোমাদের অলরেডি, সেম কোশ্চেনটা ছিল এর আগে একবার। উচ্চ তাপমাত্রা ও নিম্নচাপ, উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপ, তাই না? উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপ, ঠিক আছে, উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপ, উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপ। ফাইন, দেখি সবাই পারছো, তোমরা মোটামুটি সবাই পারছো। ওকে, পরের কোশ্চেন। কোন অবস্থায় আদর্শ আচরণ হতে একটি গ্যাসের সব থেকে বেশি বিচ্যুতি ঘটে? আদর্শ আচরণ হতে একটি গ্যাসের সব থেকে বেশি বিচ্যুতি ঘটে,
সব থেকে বেশি বিচ্যুত ঘটে, তার মানে নিম্ন তাপমাত্রা এবং উচ্চ চাপ হবে, তার মানে এক্ষেত্রে উল্টোটা আর কি, নিম্ন তাপমাত্রা ও উচ্চ চাপ। ব্যাপারটা বুঝতে পারছো নিশ্চয়ই, আদর্শ আচরণ থেকে বিচ্যুতি আর একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, দুইটা কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, দুইটা কিন্তু ডিফারেন্ট। উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপ কোনটা? উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপ হচ্ছে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, আর একটা আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মতো আচরণ করবে বা একটি গ্যাসের বিচ্যুতি হবে কখন? লো টেম্পারেচার এন্ড হাই প্রেসার, নিম্ন তাপমাত্রা ও উচ্চ চাপ। ঠিক আছে, ফাইন। ভ্যান ডের ওয়ালস সমীকরণ ধ্রুবক এ দ্বারা কি বোঝায়? ভ্যান ডের ওয়ালস সমীকরণ এ দ্বারা কি বোঝায়? হ্যাঁ, এ দ্বারা বোঝায় হচ্ছে, দেখো এ এবং বি দুইটাই হচ্ছে ভ্যান ডের ওয়ালস ধ্রুবক। হ্যাঁ, এ এবং বি দুইটাই ভ্যান ডের ওয়ালস ধ্রুবক। এ দ্বারা বোঝাই হচ্ছে ওই যে পি প্লাস এন স্কোয়ারে আন্তঃআণবিক আকর্ষণ বোঝায়, দুইটাই ভ্যান ডের ওয়ালস ধ্রুবক, আন্তঃআণবিক আকর্ষণকে বোঝায়। ধ্রুবকের মান H2 গ্যাসের ওই মানের চেয়ে কি হবে? অ্যামোনিয়া গ্যাসের থেকে হাইড্রোজেন গ্যাসের মান, হাইড্রোজেন গ্যাসের ওই মানের চেয়ে, এটা প্রথমত হচ্ছে একটা পোলার যৌগ, আবার এটার আণবিক বিভর বেশি। পোলার যৌগ, সমানুপাতিক বিচ্যুতি, আবার আণবিক ভর সমানুপাতিক বিচ্যুতি, তাই না? তাহলে দেখো অবশ্যই বেশি হবে, অ্যামোনিয়ার ক্ষেত্রে বেশি হবে, স্বাভাবিক। ভ্যান ডের ওয়ালস সমীকরণের শুদ্ধ রূপ কোনটি? পি প্লাস এন স্কোয়ার ডিভাইড বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন ভি ইকুয়াল টু এনআরটি। রাজশাহী ইউনিভার্সিটি 7-8 সেশনে এসেছে, বেশ সহজ প্রশ্ন। আদর্শ গ্যাস সমীকরণের ব্যবহার, আদর্শ গ্যাস সমীকরণ কোনটা? এটা নিয়ে বহুত স্টাডি হয়েছে। পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। কয়েকটা রূপ দেখো, W ডিভাইড বাই এম আরটি, N ডিভাইড বাই এন এ আরটি। এটা হতে পারে PM ইজ ইকুয়াল টু W ডিভাইড বাই ভি, W ডিভাইড বাই ভি আরটি। তাহলে PM ইজ ইকুয়াল টু ডিআরটি, অতএব D ইজ ইকুয়াল টু PM ডিভাইড বাই আরটি। তার মানে এই সমীকরণের সাহায্যে গ্যাসের আণবিক ভর বের করা যায়, নির্দিষ্ট আয়তনের ভর বের করা যায়, এসব গ্যাসের আয়তন বের করা যায়। D ইজ ইকুয়াল টু PM ডিভাইড বাই আরটি। মোল সংখ্যা হচ্ছে যে এখান থেকে বের করতে পারি N, বহিষ্কৃত গ্যাসের ভর অণুর সংখ্যায় যে এখান থেকে বের করতে পারি, চাপ নির্ণয় করা যায়। কতটুকু গ্যাস বের হয়ে গেল, বহিষ্কৃত মানে হচ্ছে কতটুকু গ্যাস এখান থেকে বের হয়ে গেছে, কতটুকু গ্যাস এখান থেকে বের হয়ে গেছে সেটাও কিন্তু আমরা বের করতে পারি, কতটুকু গ্যাস এখান থেকে বের হয়ে গেছে সেটাও কিন্তু আমরা বের করতে পারি। আমরা সেটাও কিন্তু বের করতে পারি। হ্যাঁ, কতটুকু গ্যাস এখান থেকে বের হয়ে গেছে সেটাও কিন্তু আমরা বের করতে পারি। পরের টপিকে চাই আমরা মোল সংখ্যা, পাত্রে অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা নির্ণয় করো। তাহলে দেখো এখানে দেওয়া আছে হচ্ছে পি দেওয়া আছে, টি দেওয়া আছে, ভি দেওয়া আছে, এন বের করতে বলেছে। এটা খেয়াল করো, আমরা একটা ম্যাথ করব, এই ফরমেশন অনেক সময় ম্যাথ দিলে তোমরা ঘাবড়ে যাও, আমি সেটাই সলভ করার চেষ্টা করব। তোমাদেরকে ম্যাথ দেওয়া হলে তোমরা ঘাবড়ে যাও। পি সমান 821 অ্যাটমসফিয়ার, 27 ডিগ্রি সেলসিয়াস বা 300 কেলভিন, 1/100 লিটার। আর এর মান লিটার অ্যাটমসফিয়ার যেহেতু, তাহলে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। n ইজ ইকুয়াল টু হোয়াট? আমরা কি জানি? PV ইজ ইকুয়াল টু nRT, n ইজ ইকুয়াল টু PV ডিভাইড বাই RT। P হচ্ছে 821, V কত? 1 ডিভাইড বাই 100, 0.0821 ইন্টু T হচ্ছে 300। তাহলে 100 যদি এটার সাথে গুণ হয়ে যায় 1 ডিভাইড বাই 100, তাই না?
তাইলে এরকম হবে 821 8.21 ইন্টু 300, দুটো শূন্য এখানে যদি হয়ে যায় 821 ইন্টু 3, তাহলে এটা কাটা 1/3 এমনই হওয়ার কথা। হ্যাঁ, মূল সংখ্যা এত মোল 1/3 জাস্ট ক্যালকুলেট করে বের করলাম, কিন্তু আমরা ক্যালকুলেট করে বের করলাম, এটা সম্ভব। ঠিক আছে, এটা কিন্তু সম্ভব, দেখো খুব ইজিলি এটা বের করে ফেলা সম্ভব, অনেক ইজিলি। ক্যালকুলেশনে যদি ভুল না হয় তাহলে এইটাই হয়তো অ্যান্সার। আংশিক চাপ, ধরো একটা পাত্রের মধ্যে অনেকগুলো গ্যাস আছে, এ একটা গ্যাস, বি আর একটা গ্যাস, সি আর একটা গ্যাস। এ গ্যাসের মোল সংখ্যা হচ্ছে Na, বি গ্যাসের মোল সংখ্যা হচ্ছে Nb, সি গ্যাসের মোল সংখ্যা হচ্ছে Nc। পাত্রের মোট চাপ হচ্ছে P। এ গ্যাসের জন্য আংশিক চাপ হচ্ছে Pa। তাহলে অনেকগুলো গ্যাসের মধ্যে যে কোনো একটা নির্দিষ্ট গ্যাস যে পরিমাণ চাপ প্রয়োগ করে তাকে বলা হয় আংশিক চাপ। অনেকগুলো গ্যাসের মধ্যে ধরো এই গ্যাস যে পরিমাণ চাপ প্রয়োগ করে সেটাই হচ্ছে আংশিক চাপ। ঠিক আছে, তোমরা যেটা মনে রাখবা সেটা হচ্ছে আতা সমান মোচা ইন্টু মোভা। আতা সমান মোচা ইন্টু মোভা, এটার মানেটা আসলে কি? এটার মানে হচ্ছে আংশিক চাপ সমান মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে ধরো এই গ্যাসের আংশিক চাপ, তাহলে Pa, মোট চাপ হচ্ছে P, মোল ভগ্নাংশ হচ্ছে X। এটা হচ্ছে আলটিমেট সমীকরণ, এটাও কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। আচ্ছা সমান মোচা ইন্টু মোভা, আচ্ছা সমান মোচা ইন্টু মোভা। ঠিক আছে, আচ্ছা সমান মোচা ইন্টু মোভা, আচ্ছা সমান মোচা ইন্টু মোভা। ঠিক আছে, আচ্ছা সমান মোচা ইন্টু মোভা। ওকে, আচ্ছা সমান মোচা ইন্টু মোভা। ওকে, এবার হচ্ছে মোল ভগ্নাংশ। হঠাৎ করে মোল ভগ্নাংশের কথা উঠলো না, তাহলে দেখো আবার সেই একই কথা, এ বি সি তিনটা গ্যাস, এ বি এবং সি তিনটা গ্যাস। হ্যাঁ, এবার এ গ্যাসের জন্য মোল হচ্ছে Na, বি গ্যাসের জন্য মোল Nb, Nc। মোল ভগ্নাংশ মানে হচ্ছে, মোল ভগ্নাংশ এর বেসিক ডেফিনেশনটা আসলে কি? সমান নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল, নিজের মোল ডিভাইড বাই মোট মোল, নিজের মোল ডিভাইড বাই মোট মোল। ধরো x দ্বারা প্রকাশ করা হয় এই গ্যাসের মোল ভগ্নাংশ, তাহলে নিজের মোল হচ্ছে Na, মোট মোল কি? Na প্লাস Nb প্লাস Nc। আবার বি গ্যাসের মোল ভগ্নাংশ সমান Nb ডিভাইড বাই Na প্লাস Nb প্লাস Nc। আবার সি গ্যাসের মোল ভগ্নাংশ সমান, উপরে থাকবে নিজের মোল, নিচে থাকবে Na প্লাস Nb প্লাস Nc। আশা করছি মোল ভগ্নাংশের কনসেপ্টটা তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গিয়েছো। এখন আসো ডাল্টনের আংশিক চাপ সূত্র। ধরো তাপমাত্রা স্থির এবং ভি স্থির, এ বি সি তিনটা গ্যাস,
সবার আংশিক চাপ হচ্ছে পি এ, পি বি, পি সি, মোট চাপ হচ্ছে পি। তাইলে পরস্পর অমিশ্রণীয় গ্যাস স্থির তাপমাত্রা এবং আয়তনে পরস্পর অমিশ্রণীয় কতগুলো গ্যাসের মোট চাপ আংশিক চাপ সমূহের সমষ্টি সমান। তাহলে ফর্মুলাটা কি? মোট চাপ আংশিক চাপ সমূহের সমষ্টির সমান। এটা কিছুক্ষণ আগেই দেখাই নিয়ে আসলাম যে আংশিক চাপ কিভাবে বের করে। এটা একটা অনুসিদ্ধান্ত আছে যেটা দিয়ে ম্যাথ করতে হয়। পি সমান P1 V1 প্লাস P2 V2 প্লাস P3 V3 ডিভাইডেড বাই V। এটা মোট আয়তন, এটা মোট চাপ, প্রাথমিক চাপ, প্রাথমিক আয়তন এক একটা গ্যাসের এটাকে যদি তুমি ডিভাইড করতা তাহলে এটা আসতো P1 V1 ডিভাইড বাই মোট V প্লাস P2 V2 ডিভাইড বাই মোট V, P3 V3 ডিভাইড বাই মোট V। এই যে এটা আসতো, যেখানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে হচ্ছে এক একটা আংশিক চাপ। এ গ্যাস, বি গ্যাস, সি গ্যাস, ধরো এ বি সি গ্যাসের আংশিক চাপ সমূহের যোগফলই হচ্ছে উপরের এই ফর্মুলাটা। বুঝতে পারছো? এইভাবেই কিন্তু একটা ফর্মুলা তৈরি করা হয়। এবং একাডেমিকে আমার মনে হয় সব থেকে বেশি ম্যাথ করেছো তোমরা এই সূত্রটা দিয়ে। একাডেমিকে পরিবেশ রসায়নে সব থেকে বেশি ম্যাথ করেছো তোমরা এই সূত্রটা দিয়ে। ফাইন। এবার চলো একটা দুটো ম্যাথ দেখবো আমরা। পাত্রের প্রতিটি গ্যাসের আংশিক চাপ নির্ণয় করো। পাত্রের প্রতিটি গ্যাসের আংশিক চাপ নির্ণয় করো। আংশিক চাপের জন্য আমাদের ফর্মুলা নিশ্চয়ই জানা আছে সবার, না? 1 গ্রাম হাইড্রোজেন প্রথমে মোলে নিয়ে যেতে হবে। আংশিক চাপ যেহেতু বের করতে বলেছে, তার সমান মোচা দেওয়া আছে, দেখো মোচা। মোল ভগ্নাংশ বের করতে হবে। তাইলে হাইড্রোজেন গ্যাসের জন্য NH2 সমান গ্রামে প্রকাশিত ভর এবং আণবিক ভর এত হচ্ছে মোল। আমরা কত 0.5 মোল। হ্যাঁ, এরপর হচ্ছে হিলিয়াম গ্যাসের জন্য গ্রামে প্রকাশিত ভর 8, এটা তাহলে 2 মোল, 8 গ্রাম। মোট মোল তো জানাই আছে। তাহলে এবার আংশিক চাপ P of H2 আচ্ছা সমান মোচা কত 30 ইন্টু মোভা মোল ভগ্নাংশ কার? হাইড্রোজেন গ্যাসের। তাহলে উপরে থাকবে হাইড্রোজেন গ্যাসের নিজেরটা আর নিচে থাকবে মোট। তাইলে 2.5 নিচে থাকবে মোট, তাই না? নিচে থাকবে মোট। ওকে, তাহলে 5 2.5 দুগুণে 5 আচ্ছা সমান মোচা ইন্টু মোভা, এরকমই তো হওয়ার কথা। হ্যাঁ, এরকমই হওয়ার কথা। ওকে ফাইন। আচ্ছা, তার মানে আলটিমেটলি আসছে হচ্ছে 6 অ্যাটমসফিয়ার। আবার পি অফ হিলিয়াম মোট চাপ হচ্ছে 30, মোল ভগ্নাংশ কত? নিজের মোল হচ্ছে 2, মোট মোল হচ্ছে 2.5। তাহলে 2.5 5 5 36 6 দুগুণে 12 12 দুগুণে হচ্ছে 24 অ্যাটমসফিয়ার। এটা ক্যালকুলেটর ছাড়াই কিন্তু সলভ করা সম্ভব। দেখো ক্যালকুলেটর ছাড়াই কিন্তু সলভ করা সম্ভব।
ট্রিক্সও দিচ্ছি তো, চন্দন, সুমাইয়া ইসলাম, ট্রিক্সও দিচ্ছি তো সবগুলোর সাথে, সব জায়গাতে ট্রিক্স ট্রিক্স দিচ্ছি। 6-24 কোশ্চেন সলভগুলোতে ট্রিক্সই থাকছে, তো এইভাবেই তো সাজিয়েছি। এই চ্যাপ্টার থেকে শুধু এই টপিকগুলো পড়ে গেলেই হবে, আর কিচ্ছু লাগবে না। তোমরা অনেক সময় চাও অনেক কিছু শেখাই, হ্যাঁ, জরুরি হচ্ছে লাস্ট মোমেন্টে কোন টপিকগুলো মাথায় রাখতে হবে। মাথায় এক্সট্রা গার্বেজ রেখে রেখে লাভ নাই তো, মাথায় গার্বেজ রাখা যাবে না। মাথায় কি রাখতে হবে? জাস্ট যতটুকু দরকার ততটুকুই রাখতে হবে, মাথায় ঠিক ততটুকুই রাখতে হবে যতটুকু দরকার পরীক্ষার জন্য, ঠিক আছে? এইচডব্লিউ দেওয়া হয় না, এই জন্য এই অবস্থা। এইচডব্লিউ দেওয়া হয় না, এই জন্য এই অবস্থা। মোট চাপ বের করো, পাত্রের মোট চাপ বের করো। ওই যে মোট চাপের ফর্মুলা বসাই দিলে হয়ে যাবে, মোট চাপের ফর্মুলা বসাই দিলে হয়ে যাবে, কিন্তু ক্যালকুলেটর ছাড়া এটা করা যাবে না। এটা বাসায় এইচডব্লিউ করবা, এইচএসসির কনসেপ্ট অ্যাপ্লাই করবা। 20 লিটার আয়তনের একটি পাত্রে 2 অ্যাটমসফিয়ার চাপে 3 লিটার অক্সিজেন, অ্যাটমসফিয়ার চাপে 6 লিটার হাইড্রোজেন থাকলে পাত্রের মোট চাপ কত? সেটা করে দিব। তাহলে মোট আয়তন ভি 20 লিটার, 20 অ্যাটমসফিয়ার চাপে পাত্রের মোট চাপ কত? তাহলে P1 সমান 2 অ্যাটমসফিয়ার, V1 সমান 3 লিটার, P2 সমান 1.5 অ্যাটমসফিয়ার, V2 সমান 6 লিটার, P সমান হোয়াট? আমাদের ফর্মুলা হচ্ছে P সমান P1 V1 প্লাস P2 V2 ডিভাইড বাই V। তাহলে P1 V1 মানে হচ্ছে 2 into 3 plus 1.5 into 6 ডিভাইড বাই মোট ভি কত? 20। উপরে কত? 6 যোগ 3 ডিভাইড বাই 20, তাই না? ও 6 into 1.5, 6 যোগ 9, 6 কে 6 9, না হচ্ছে 15 ডিভাইড বাই 20, 15 ডিভাইড বাই 20, তাইলে 3 ডিভাইড বাই 4 অ্যাটমসফিয়ার, 3 ডিভাইড বাই 4 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, বেশ সহজ। হ্যাঁ, এটাকে বলতে পারো 0.75, 4 ভাগের 3 ভাগ, 0.75 অ্যাটমসফিয়ার, নো ইস্যুস। হ্যাঁ, 0.75 অ্যাটমসফিয়ার। বায়ুমণ্ডলের নাইট্রোজেন আংশিক চাপ কত? ওই তো মানে শতকরাতে যদি বড় তাহলে 0.78, 78% যেহেতু তাহলে 0.78 1 ইন্টু 1 অ্যাটমসফিয়ার, 1 ইন্টু 78 ডিভাইড বাই 100। 10 লিটার পাত্রে 2 গ্রাম হাইড্রোজেন, 8 গ্রাম নাইট্রোজেন রাখলে গ্যাস মিশ্রণের মোট চাপ কত হবে? মোট চাপ কত হবে? দুইটারই আংশিক চাপ বের করতে হবে, এরপর ক্যালকুলেশন করতে হবে। দুইটারই আংশিক চাপ বের করতে হবে। হ্যাঁ, দুইটারই আগে আমাদের আংশিক চাপ বের করতে হবে। আংশিক চাপ বের করে তারপর আর এর ভ্যালু ইউজ করে সলভ করতে হবে। এটা এইচডব্লিউ করবা বাসায়। হ্যাঁ, সহজ। 5 লিটার আয়তনের একটি পাত্রে 900 কিলোপ্যাসকেল চাপে 1 লিটার নাইট্রোজেন গ্যাস, 500 কিলোপ্যাসকেল চাপে 3 অক্সিজেন গ্যাস। উক্ত পাত্রে মিশ্রিত গ্যাসের মোট চাপ বাসায় এইচডব্লিউ করবা। তোমরা শুধু ক্লাসই করো, ক্লাস করার পরে বাসায় যে এগুলো নিয়ে কাজ করো না। P1 V1 প্লাস P2 V2 ডিভাইড বাই V দিয়ে করতে হবে এটা, ঠিক আছে? করতে হবে। এরপর সব ব্যাপন। ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে ক্যালকুলেটর ছাড়া যেহেতু ম্যাক্সিমাম জিনিসপত্র করা যায় না, যেন মিনিমাল জিনিসপত্রগুলো আসে। ব্যাপনের ক্ষেত্রে 3টা জিনিস: কঠিন, তরল ও বায়বীয় পদার্থের ক্ষেত্রে। কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে, ঠিক আছে?
সরি উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে, হ্যাঁ, উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে। সমভাবে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়া, সমভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়া, সমভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়া, ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন। সমভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় ব্যাপন। সমভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে, সমভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলছি ব্যাপন। আর নিঃসরণ ব্যাপারটা কি? শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সজলের সরু ছিদ্র পথে বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় নিঃসরণ। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে ব্যাপন হার, হ্যাঁ, রেট অফ ডিফিউশন। ডিফিউশন, ডিফিউশন, ডিই হতে পারে, আইও হইতে পারে, হ্যাঁ। আর ভি ডিভাইড বাই টি, একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ আয়তন, কোন গ্যাসের যে পরিমাণ আয়তন ব্যাপিত হয় সেটাকে আমরা ব্যাপন হার বলি। একটা নির্দিষ্ট সময়ে কোন একটা গ্যাসের যে পরিমাণ আয়তন ব্যাপিত হয়। গ্রাহামের সূত্র মনে রাখবা তোমরা, নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে কোন গ্যাসের ব্যাপন হার ওই গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, ওই গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এখান থেকে ম্যাথ সাধারণত আসে না কেন? কারণ এটা ক্যালকুলেটর ছাড়া সলভ করা বেশ কঠিন। তাহলে আলটিমেট রূপটা কি? R1 R2 D2 ডিভাইড বাই D1। আবার আমরা কি জানি? D is equal to M ডিভাইড বাই V। তাহলে এই পুরোটার উপর রুট ওভার যদি দিয়ে দাও, এটার উপর রুট ওভার মানে এটার উপরেও রুট ওভার, তাহলে M2 ডিভাইড বাই M1, V1 ডিভাইড বাই V2। আর ওদিকে কি ছিল? আর এর সাথে T এর সম্পর্ক V ডিভাইড বাই T, তাহলে T2 ডিভাইড বাই T1। আর এর সাথে T এর কি সম্পর্ক ছিল? ব্যস্তানুপাতিক, তাহলে R1 R2 হলে T2 T1। সো এইটা দিয়ে তোমরা বিভিন্ন ম্যাথ করেছো, এখনো এটা ইম্পর্টেন্ট, কিন্তু ক্যালকুলেটর ছাড়া ম্যাক্সিমাম রুটের মধ্যকার জিনিসপত্রগুলো সলভ করা বেশ কঠিন। ডিটা হচ্ছে, দেখো এখানে ডিটা কি? ডিটা হচ্ছে ঘনত্ব, এটা হচ্ছে আণবিক ভর, আয়তন, আর ওটা হচ্ছে সময়, সময়। ঠিক আছে, একই তাপমাত্রা চাপে কোনো পাত্রের একই ছিদ্র পথে সমায়তনের একটি অজ্ঞাত গ্যাস ক্লোরিনের, তার মানে এখানে ডাটা কি দেওয়া আছে? অজ্ঞাত গ্যাস এবং একটা দেওয়া আছে ক্লোরিন। নিঃসরণের হার দেওয়া আছে এত, ক্লোরিনের ঘনত্ব 36 হলে অজ্ঞাত গ্যাসের ঘনত্ব আণবিক ভর কত হবে? বেশ সুন্দর একটা ম্যাথ দিছে, একটু ধৈর্য ধরে এটা সলভ করতে হবে। সুন্দর একটা ম্যাথ দিছে, ধৈর্য ধরে সলভ করতে হবে। ঠিক আছে, ওকে। এখন দেখো নিঃসরণের হার যথাক্রমে দিয়ে দিছে, তাহলে R1 আর R2 দিয়ে দিছে 6 ডিভাইড বাই 5, R1 R2 দিয়ে দিছে
যে কোনো গ্যাসের ঘনত্ব, তোমরা মাথায় রাখবা আণবিক ভর সমান বাষ্প ঘনত্ব ইন্টু 2 অজ্ঞাত গ্যাস হচ্ছে 1 M1টা কিন্তু নাই, আর M2 দেওয়া আছে 36 দুগুণে 72। আমাদের কিন্তু আলটিমেট উদ্দেশ্য হচ্ছে, দেখো আচ্ছা M1 দেখো কি বলছে, ঘনত্ব আণবিক ভর কত হবে, M1 ও বের করতে পারবো, আমরা ডিও বের করতে পারবো, তাই না? ডিও বের করতে পারবো। আমরা যদি ডি বের করি তাহলে M1 বের করাটা সহজ। যেমন দেখো এখানে M2 যেমন বের করা সম্ভব, আবার বিপরীত ভাবে এইটাও লেখা সম্ভব, R1 R2 6/5, D2 হচ্ছে 36, তাহলে D1 সমান কত? ফর্মুলা বসাই, দুইটার একটা বের করতে পারলেই হবে। R1 R2 D2 D1, R1 R2 এর ভ্যালু দেওয়া আছে 6/5 is equal to D2 হচ্ছে 36 আর D1। এটা যদি স্কয়ার করি তাহলে কিন্তু খুব সহজে বের করে ফেলা সম্ভব। D1 সমান 25 × 36 ডিভাইড বাই 36। তাহলে এই যে দেখো 25 ইউনিটটা কি দেওয়া আছে, আর ডিএম কেজি পার মিটার কিউব। হ্যাঁ, ধরে নিচ্ছি কেজি পার মিটার কিউব। তাহলে অতএব M1 সমান কত, যে কোনো গ্যাসের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ, তাহলে 25 × 2 সমান 50। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। সো তোমার স্টার্টটা এখান থেকেও হইতে পারে, এম দিয়ে বের করে অর্ধেক করে তুমি বাষ্প ঘনত্ব বানাইতে পারো। তো এখান থেকে তোমার উত্তর আসবে কত জানো, 50 আসবে। 50 অর্ধেক করলে তুমি বাষ্প ঘনত্ব পেয়ে যাবে। তো কনসেপ্ট হচ্ছে যে কোনো গ্যাসের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ, যে কোনো গ্যাসের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ। যে কোনো গ্যাসের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ। নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপন হার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। একটু বানান ভুল আছে, ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে আর কি। হ্যাঁ, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন পারমাণবিক ওজন যথাক্রমে 12, 14, 16 নিচের জোড়াগুলোর মধ্যে কোনটির ব্যাপন হার সমান? যাদের আণবিক ভর সমান, 28 আর 16 হচ্ছে 44, 28 আর 32, 16 আর 32, 32 আর 14, 32 আর 14, 46, 28 আর 16 হবে না 44, 28 আর 16 44, এই যে মিলে গেছে, এইটাও 44 গ্রাম, এইটাও 44, ঠিক আছে, এটাও 44, এটাও 44। পানির বিশুদ্ধতার মানদণ্ড আমরা লাস্টে কয়েকটা টপিক পড়বো, এগুলো খুব সহজ। হ্যাঁ, তোমরা হয়তো নাম শুনেছ, ক্ষরতার নাম শুনেছ। অস্থায়ী ক্ষরতা, স্থায়ী ক্ষরতার নাম শুনেছ তোমরা। হ্যাঁ, যেমন দেখো ক্ষরতা আসলে দুই প্রকার আলোচনা করা যায়, একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা, এখান থেকে এমসিকিউ আসে। হ্যাঁ, ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, বাইকার্বনেট আয়নের
উপস্থিতির জন্য স্থায়ী ক্ষরতা তৈরি হয়, এরকম মাঝে মধ্যে এমসিকিউ আসে। এবং তুমি যদি চাপ দিতে থাকো এটা চলে যাবে। হ্যাঁ, এবং স্থায়ী ক্ষরতা হচ্ছে ক্লোরাইড আয়ন এবং সালফেট আয়নের উপস্থিতির জন্য। এখান থেকে কোশ্চেন এলে এখান থেকেই হয়। হ্যাঁ, একটু খেয়াল রাখবা তোমরা, এইখান থেকেই প্রশ্ন করে। হ্যাঁ, এরপর ডিজলভ অক্সিজেন অর্থাৎ পানিতে দ্রবীভূত অক্সিজেন, এর গ্রহণযোগ্য মাত্রা পরীক্ষা আসে হচ্ছে গ্রহণযোগ্য মাত্রা 4 থেকে 6 ppm পর্যন্ত, 6 পার্টস পার মিলিয়ন পর্যন্ত। ঠিক আছে, এরপর ধরো বিওডি হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, মানে জৈবিক অক্সিজেন চাহিদা। ঠিক আছে, জৈবিক অক্সিজেন চাহিদা, গ্রহণযোগ্য মাত্রা 6 ppm পর্যন্ত। এটা কিন্তু আমরা বলছি জৈবিক অক্সিজেন চাহিদা, শুধু জৈব। হ্যাঁ, আবার সিওডির ক্ষেত্রে যেটা হয় কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, তার মানে এটা কিন্তু রাসায়নিক। কেমিক্যাল মানে কি বলতো? রাসায়নিক মানে হচ্ছে, খেয়াল করে দেখো, রসায়ন মানে জৈব প্লাস অজৈব, তাহলে এটার গ্রহণযোগ্য মাত্রা একটু বেশি হবে। বায়োলজিক্যাল ছিল শুধু জৈবিক, এটা হচ্ছে 10 ppm। অলওয়েজ দেখবা সিওডি থাকবে বিওডি থেকে বেশি। এটা জৈবিক আর এটা হচ্ছে কেমিক্যাল, মানে জৈব প্লাস অজৈব উভয়। টিডিএস টোটাল ডিজলভ সলিডস, মানে মোট দ্রবীভূত কঠিন, গ্রহণযোগ্য মাত্রা 500 ppm পর্যন্ত। সো এই তো দ্যাটস ইট, এগুলো থেকে মাঝে মধ্যে এমসিকিউ হয়। এখন এই চ্যাপ্টারে আবুল তত্ত্ব আছে। আতে হচ্ছে আরহেনিয়াস, ব্রতে হচ্ছে ব্রনস্টেড, লাউরি, লতে হচ্ছে লুইস। এইগুলো পড়বো আমরা কোথায়? এগুলো হচ্ছে রাসায়নিক পরিবর্তন এর পিএইচ এবং পিওএইচ এই টপিকের মধ্যে এই টপিকটা পড়ানো হবে। ঠিক আছে, সেখানে আমরা পড়বো, কারণ পিএইচ এবং পিওএইচ এ অ্যাসিড শক্তিশালী নাকি কঠিন সেটা জানতে হবে, ক্ষার শক্তিশালী নাকি কঠিন সেটা জানতে হবে। ওইখানে আমরা পড়বো আবুল তত্ত্ব। আতে আরহেনিয়াস, ব্রতে ব্রনস্টেড, লাউরি, লতে লুইস। ঠিক আছে, আবুল তত্ত্ব। আশা করছি তোমাদের সবার মাথায় থাকবে ব্যাপারটা। So that's all for today.
সো এই তো, তো যে এইচডব্লিউ গুলো দেওয়া হলো সেগুলো তোমরা বাসায় এইচডব্লিউ করো। পুরো চ্যাপ্টারটা একটা সামারি করে দিলাম তোমাদের। আশা করছি এই চ্যাপ্টার থেকে আশা করছেন তোমরা নিজেরা এখন অ্যান্সার করতে পারবা। রুটের ম্যাথ গুলো করতে অনেক টাইম লেগে, কোনো শর্টকাট আছে না, রুটের ম্যাথে আসলে কোনো শর্টকাট নাই, করতে করতে অভ্যস্ত হইতে হবে, ঠিক আছে, করতে করতে অভ্যস্ত হইতে হবে। দ্যাটস অল ফ্রম মাই সাইড। আল্লাহ হাফেজ, ভালো থেকো, আসসালামু আলাইকুম।